পারছো? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ঠিক আছে, সেফালোস্পোরিনটা পড়ে ফেলি, চেষ্টা করি। আগামীকালকেও ক্লাস হচ্ছে, দুইটা ক্লাস মিলে সেফালোস্পোরিন এবং আদার বেটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। বেটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক নামটা মনে আছে তো না, নাকি এটুকু মনে নেই? ইয়েস ম্যাম, মনে আছে। আচ্ছা, বেটা ল্যাকটাম রিং আছে, এটা স্ট্রাকচারে এখান থেকে নাম। এখন সেই গ্রুপেরই আরেকটা ড্রাগ হচ্ছে সেফালোস্পোরিন। সেফালোস্পোরিন হলো বেটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক এবং স্ট্রাকচারালি এবং ফাংশনালি দে আর অলসো সিমিলার টু পেনিসিলিন। কিন্তু পেনিসিলিন যেরকম বেটা ল্যাকটামেজ এনজাইম দিয়ে কিছু একদম ভেঙে যাওয়ার ঘটনা আমরা জেনেছিলাম, সেটার সাথে এইটার পার্থক্য হচ্ছে এত সহজে বেটা ল্যাকটামেজ দ্বারা সেফালোস্পোরিন, যেসব অর্গানিজম গুলো বেটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করে তাহলে সেফালোস্পোরিনটা মানে নষ্ট হবে না, ফলে ওইসব অ্যাসপিরিনে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এটা। তবে শুনতে পাচ্ছো তোমরা আমাকে? ইয়েস ম্যাম। হ্যালো। তবে ইকোলাই এবং ক্লেবশিয়েলা যেটা আছে, ইকোলাই এবং ক্লেবশিয়েলা এই দুটো হচ্ছে, এরা এমন নটোরিয়াস, এরা কি করে দেখো, এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটামেজ তৈরি করে, মানে আরো ভয়ঙ্কর একটা এনজাইম যেটা নাকি এখন সেফালোস্পোরিনকে কিল করতে পারে। সুতরাং এই সাধারণত ইকোলাই এবং ক্লেবশিয়েলা যারা এই ইএসবিএল, যেটা এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটামেজ নামে পরিচিত, সেটা তখন সেফালোস্পোরিনকে কি করবে, হ্যাম্পার করে ফেলবে। তাদের জন্য ইফেক্টিভিটিটা এখন দেখা যেতে নাও পারে, সেটা হচ্ছে গিয়ে একটু এক্সেপশনাল ইনফরমেশন মনে রাখার মতন। সেফালোস্পোরিনটা দেখা গেছে যে ইন্টারকক্কাই এবং লিস্টেরিয়া এদের এগেইনস্টে আবার কাজ করতেই পারে না। ঠিক আছে, এখন আসো, মানে আমি কিছু পার্থক্য বলতে বলতে স্ট্রাকচার যাব, তারপরে ক্লাসিফিকেশন এবং আলটিমেটলি তার ইউজ এইভাবে বলে যাবো, চেষ্টা করবো। ঠিক আছে, সেফালোস্পোরিন গুলোতে যে কোনো অ্যান্টিবায়োটিক পড়ার সময় তোমরা কয়েকটা ইনফরমেশন মনে রাখবা। এক হচ্ছে তার স্ট্রাকচার যদি দেওয়া থাকে সেটা, তার মানে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, এটা খুবই জরুরি, এবং স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি অনুযায়ী যদি কোনো ক্লাসিফিকেশন করা হয় বা জেনারেশন করা হয় সেটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং যে যে অর্গানিজমের এগেইনস্ট ইফেক্টিভিটি দেখাইলা বা বললা, তার দ্বারা যে ইনফেকশন হয় মূলত সেগুলোতে ইউজ হবে। আর স্পেশাল কোনো অ্যাডভার্স ইফেক্ট আছে কিনা এইভাবে সুন্দর করে গুছায় পড়বা। আর ক্লাসিফিকেশনে প্রথমে দেখলে মনে হবে যে আল্লাহ এতগুলো নাম কেমন করে মনে থাকবে, এই ভয়টাই তো প্রথমে ফার্মাকোলজিতে পিছায় রাখে, ভীত করে রাখে। তখন নিজেকেই নিজে বলবা যে এতগুলো নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। অটোমেটিক আমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাব, শুনতে শুনতে ব্যবহার করতে করতে নামগুলো আমাদের কাছে অভ্যস্ত হয়ে যাবে। এখন অ্যাটলিস্ট যখন পরীক্ষা দিতে হবে বা লিখতে হবে, তখন আমাকে 2, 3, 4 এরকম লিস্ট করে ড্রাগের নাম আমার কিছু মনে রাখাটা দরকার। সেভাবে আমি শিখছি। এভাবে যদি নিজেকে সহজ করে বুঝায় বলো, তাহলে দেখবা ওই যে একটা ভয়, হায় হায় এতগুলা ক্লাসিফিকেশন নাম কেমনে পড়বো কেমনে বলবো, ওগুলো থাকবে না। বুঝানো গেছে কথাটা? ইয়েস ম্যাম। আছো আমার সাথে? জি আছো ম্যাম। আমার সাথে? জি ম্যাম, আছি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো এই সেফালোস্পোরিন গুলো হচ্ছে সেমিসিনথেটিক অ্যান্টিবায়োটিক, এটাও একটা ফাঙ্গাস থেকে আসে। সেই ফাঙ্গাসটার নাম হচ্ছে সেফালোস্পোরিয়াম। আর পেনিসিলিনের ফাঙ্গাসটার নাম ছিল পেনিসিলিয়াম নটিটাম। আর এখনকার আসছে যেগুলো, সেগুলো কোথা থেকে? ক্রাইসোজেনাম, তাই না? মনে আছে নাকি ভুলে গেছি? এরাও ব্যাকটেরিসাইডাল, যেহেতু সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন করে কাজ করে, এবং কয়েকটা জেনারেশন আছে। মেকানিজম অফ অ্যাকশন পেনিসিলিনের মতো হয় একদম, এই কথাটা যেমন সত্য, কিন্তু পেনিসিলিন যেমন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে টার্গেট হিসেবে বাইন্ড করছিল, সেফালোস্পিরিনের সেই টার্গেট না, একটু অন্য জায়গা, একটু আলাদা জায়গা, যার জন্য আমরা বলতে পারি যে যেখানে পেনিসিলিন কাজ করে না, ভালো স্পেকট্রাম দেখায় না, সেই ক্ষেত্রে সেফালোস্পিরিন কিন্তু আরো ভালো কাজ করতে পারে। এবং ক্রস রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা, মানে একটা কাজ না করলে আরেকটাও কাজ করবে না, এরকম হওয়ার সম্ভাবনাটা এই কারণেই কম, কারণ তাদের টার্গেট অফ বাইন্ডিংটা সেম সাইট না। বুঝানো গেছে কথাটা? ইয়েস ম্যাম। সেফালোস্পোরিন সম্পর্কে তথ্যটা বোঝানো গেছে। পেনিসিলিনের সাথে পার্থক্যটা কি? নিউক্লিয়াসের Yes, ma'am. পার্থক্য দেখো, আরেকটা পাচ্ছ
তোমাদের যদি পেনিসিলিন এবং সাদা করে রাখবা the nucleus of cephalosporin is 7 amino cephalosporinic acid এটা 6 amino penicillinic অ্যাসিডের মতনই কাছাকাছি এখানেও বিটা ইলেকট্রন রিং থাকে এবং ডাইহাইড্রোথায়াজিন রিং এর সাথে ফিক্স থাকে আর একটা ওইটাতে ছিল হাইড্রোথায়াজিন রিং ঠিক আছে থেকে সেটার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি খুব কম আর যেগুলো সেমি সিনথেটিক তৈরি করা হয় সাইড চেনে করা হয় 7 অ্যামাইনো সেফালোস্পোরিক অ্যাসিড লাগানো থাকে এটার সাথে যে সাইড ইয়েটা হয় পটেন্সি গুলো বৃদ্ধি দিতে থাকে এই ক্লাসিফিকেশনটা খুব জরুরি এবং ওই যে বললাম দেখেই ভয় পাওয়ার কোনো কারণ নাই দুটা তিনটা করে নাম মনে রাখলেই হয়ে যাবে আবার দুইটা তিনটার মধ্যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের মধ্যে এই তিনটার ক্ষেত্রে মূলত ওরাল আছে আবার কিছু থার্ড জেনারেশন প্যারেন্টালও আছে কিন্তু ফোর্থ এবং ফিফথ জেনারেশন শুধুই সো এখানে ওরালের আলাদা নাম মনে রাখার দরকার নাই আর সংখ্যাও ড্রাগের কম তাহলে আসো ফার্স্ট জেনারেশনের নামগুলো হ্যালো জি ম্যাম কেটে গেছিল মাঝখানে জি ম্যাম ম্যাম কথা কেটে কেটে আসছে হ্যাঁ এটা ইন্টারনেট দেখাচ্ছে যে ইন্টারাপ্টেড দেখাচ্ছিল এই জন্য জিজ্ঞেস করলাম এখন শুনতে পাচ্ছো জি ম্যাম শোনা যাচ্ছে এখন হেডফোনটা খুলে ফেললে তোমরা আমার কথা শুনো কিন্তু আমি তোমাদের কথা শুনি না তাই না হেডফোনটা খুলে ফেললে কি কাটা কাটা করে আসে কথা তোমাদের কাছে হেডফোন খুললে কথা বললে তোমাদের কাছে কি কথাটা কাটা কাটা ভাবে যায় নাকি সুন্দর করে যায় ম্যাম ঠিক আছে মনে নেই আচ্ছা শোনো ফার্স্ট জেনারেশনের নামগুলো দেখো সেফালোস্পোরিনের সেফাজোলিন সেফালোথিন তারপর হচ্ছে সেফরাডিন নামটা অনেকেই শুনছো সেফরাডিন নামটা একদম প্রথমেই আসে তারপরে এছাড়া সেফলেক্সিন সেফাড্রক্সিল সেফোডক্সিন এগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন একটু পরে আমরা যখন আরেকটু ডিটেইলস করব তখন দেখবো কারা ওরাল কারা প্যারেন্টাল সেকেন্ড জেনারেশন হচ্ছে সেফাক্লোর সেফুরক্সাইম সেফপ্রোজিল সেফামেন্ডল সেফোটিকট্যান সেফক্সিটিন সেফমেটাজল অনেকগুলো নাম বললাম এর মাঝে ওরাল 2টা বা 3টা আর প্যারেন্টাল 2টা বা 3টা করে নাম মনে রাখবা যাতে নাকি লিখতেও সুন্দর হয় বলতেও সুন্দর হয় ঠিক আছে তাহলে সেফাক্লোর সেফুরক্সাইম সেফামেন্ডল সেফোটিকট্যান সেফক্সিটিন এগুলো সব হচ্ছে গিয়ে সেকেন্ড জেনারেশনে থার্ড জেনারেশনের মাঝে সেফডিনির সেফিক্সিম সেফটিবিউটেন প্রক্সিটিল সেফট্রিএক্সন নামটা তো মনে হয় অনেকেই শুনে থাকো কারণ অপারেশনের পরেই সেফট্রিএক্সন দিয়ে ফেলায় তারপর হচ্ছে গিয়ে সেফোট্যাক্সাইম সেফটাজিডিম এই নামগুলো হচ্ছে গিয়ে তোমার থার্ড জেনারেশনের ফোর্থ জেনারেশন হচ্ছে সেফিপিম সেফপিরন মাত্র দুটো নাম সেফিপিম সেফপিরন ফিফথ জেনারেশন হচ্ছে সেফটারলিন সেফটোবিপ্রল আর সেফটোলোজেইন ঠিক আছে এই ছোট ছোট করে আস্তে আস্তে করে সময় নিয়ে সুন্দর করে চেষ্টা করব পড়ার জন্য যাতে সেফালোস্পোরিন যেহেতু অনেক ব্যবহার হয় এই নামগুলো মনে রাখতে পারি এখন আসলে ক্লাসিফিকেশন এই যে নামগুলো পড়লা কিভাবে ক্লাসিফিকেশনটা করা হয়েছে মূলত জেনারেশন মানে কোন অর্গানিজমের এগেইনস্ট ইফেক্টিভ সেগুলোর উপর নির্ভর করেই জেনারেশনগুলো করা হয় ফার্স্ট জেনারেশন যেগুলো দে আর ভেরি অ্যাক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ কক্কাই যত গ্রাম পজিটিভ কক্কাই আছে হ্যালো জি ম্যাম আচ্ছা তো জি ম্যাম গ্রাম পজিটিভ কক্কাইয়ের এগেইনস্টে এরা খুব ভালো কাজ করে তার মাঝে এই যে নামগুলো বলছিলাম এখন একটু আলাদা করে দিয়েছি যে ওরাল হচ্ছে সেফরাডিন একদম প্রথমে নামটাই আসে সেফরাডিন সেফালেক্সিন সেফাড্রক্সিল এর হচ্ছে ওরাল প্যারেন্টাল হচ্ছে সেফালোথিন সেফাজলিন আমার মনে হয় এই 5টা নাম অ্যাটলিস্ট মনে রাখাটা খুব সহজ 5টা নাম মনে রাখাটা উচিত হ্যাঁ তাহলে এইভাবে তোমরা প্যারেন্টাল এবং ওরালি করে ক্লাসিফিকেশনটা নিজের খাতায় লিখবা এবং মনে রাখবা এরা পেনিসিলিন জি যেরকম করেছিলাম শর্ট অ্যাক্টিং ওরা শুধু পজিটিভ এগেইনস্ট ইফেক্টিভ ছিল গ্রাম পজিটিভ এরাও সেই রকম এইজন্য এদের স্পেকট্রামটা ফার্স্ট জেনারেশন পেনিসিলিন জি মতোই
এবং কোন কোন কক্কাই পজিটিভ কক্কাই যেগুলো আছে গ্রাম পজিটিভ তোমরা নাম মাইক্রোবায়োলজিতে শিখেছো সেগুলো এখানে লাগাই দিবে। শুধু অ্যান্টি মাইক্রোবিয়াল ক্লাসিফিকেশন যেটা ছিল এই ক্লাসিফিকেশন সে শীটটা সাথে রাখতে হবে তোমাকে এই অ্যান্টিবায়োটিক পড়তে গেলে, তাহলে তুমি দুইটা মিলায় পড়তে পারবে যে সেনসিটিভিটি কোনটা রেজিস্ট্যান্ট কোনটা এভাবে বলতে পারবা। ঠিক আছে, নট অ্যাক্টিভ এগেইনস্ট মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকক্কাই, যে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকক্কাই একটা আছে যেটা ইয়েটা মেথিসিলিনেজ বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করে, ওটার এগেইনস্টে এটাও কাজ করতে পারবে না। ওরা তখন এই সেফালোস্পোরিন করে ফার্স্ট জেনারেশন গুলোকে নষ্ট করে ফেলতে পারে। গ্রাম নেগেটিভ এন্টেরোব্যাক্টার যে ব্যাকটেরিয়া যেগুলো ইকোলাই ক্ল্যাপশিয়ালা প্রোটিয়াস এর এগেইনস্টে অল্প একটু অ্যাক্টিভিটি আছে, কিন্তু সিউডোমোনাসের এগেইনস্টে নাই বললেই চলে, নাই বললেই চলে। সো সিউডোমোনাসকে কভার করতে কিন্তু পারছে না ফার্স্ট জেনারেশন গুলো। আর অ্যানারোবিক ককের এগেইনস্টে সেনসিটিভ থাকে কিন্তু ব্যাকটেরয়েডস এর এগেইনস্টে নাই। তাহলে দুইটা অর্গানিজম এখন পর্যন্ত কভার করতে পারলো না, গ্রাম নেগেটিভ এর মাঝে আবার ইয়েটা অর্গানিজম গুলো, আর হচ্ছে গিয়ে সিউডোমোনাসকে কভার করতে পারে না, আর হলো ব্যাকটেরয়েডস, এই কয়েকটা নাম মনে রাখবা। ফার্স্ট জেনারেশন এদেরকে কভার করতে পারলো না। ঠিক আছে, বুঝছি জি কিছুটা। ম্যাম। ফার্মাকোকাইনেটিক ডিটেইলস এর কোনো রোজ তো দরকার নাই কোনো, শুধু আমি যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে আমি সেটা শেয়ার করে দিচ্ছি তোমার সাথে, এগুলো তোমরা শুধু একটু রিডিং দিয়ে রাখবা। ক্লিনিক্যাল ইউজ ফার্স্ট জেনারেশন গুলো খুবই কম, খুবই কম বলতে দে আর রেয়ারলি ড্রাগ অফ চয়েস ফর এনি ইনফেকশন, কারণ এরা এত অল্প অর্গানিজমকে কভার করে। সো বিশেষ করে স্পেশাল মানে যদি হয় অনেক মাল্টি অর্গান ইনফেকশন হয় সেক্ষেত্রে এই ড্রাগের কোনো ভ্যালুই থাকে না, কারণ এদের স্পেকট্রামটা ন্যারো। তারপরেও যেহেতু আসছে গ্রাম পজিটিভকে কভার করে, সেই জন্য গ্রাম পজিটিভ দিয়ে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় বা স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন, সেলুলাইটিস, সফট টিস্যু ইনফেকশন, আর তারপর হচ্ছে গিয়ে ওরাল গুলো তো আরো বিশ্বাস করে না সিরিয়াস ইনফেকশনের জন্য, কারণ ওরা আরো ভালো কাজ করে না, এভাবে চিন্তা করে রাখবা। আর ড্রাগ অফ চয়েস ফর প্রোফাইলেক্সিস হিসেবে দিতে পারো গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে যদি ইনফেকশন হয় সেই ক্ষেত্রে। এবং লিস্ট টক্সিক ড্রাগ হিসেবে সেফাজোলিনটা ইউজ করতে পারি, তবে ইন্ডিকেশন আগের গুলাই খেয়াল রেখো যে ইউটিআই তে দিতে পারো, স্ট্যাফিলোকক্কাল ইনফেকশনে দিতে পারো, আর প্রোফাইলেক্সিস সার্জারিতে দিতে পারো। এই কয়েকটা ইনফরমেশন। আর অসুবিধা কি দেখো, এরা এখনো এই ফার্স্ট জেনারেশনটা ইয়ে করতে পারে না, ওই সেন্ট্রাল ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, তাহলে মেনিনজাইটিস ট্রিটমেন্টে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এখানে শুধুমাত্র ব্যবহার করতে পারবো কোথায়, পেনিসিলিন দিয়ে যদি কারো অ্যালার্জি হয়। যেহেতু আমরা জানলাম যে সেফালোস্পোরিন এবং পেনিসিলিনের টার্গেটটা একটু ভিন্ন, মেকানিজম এক হওয়া সত্ত্বেও টার্গেট ভিন্ন হওয়ার জন্য যাদের ক্ষেত্রে পেনিসিলিন কাজ করতে পারবে না তাদের ক্ষেত্রে সেফালোস্পোরিন দিয়ে আমরা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন করতে পারবো, এবং অল্টারনেটিভ অ্যাজ অ্যান্টিস্ট্যাফিলোকক্কাল পেনিসিলিন ফর পেশেন্টস হু আর অ্যালার্জিক টু পেনিসিলিন এই ব্যবহারে তুমি দিতে পারবে। সো এটা একটা ইউজে তুমি লাগাই দিলা। ঠিক আছে, নতুন জেনারেশন গুলো আসলে ফার্স্ট জেনারেশন গুলোকে রিপ্লেস করে ফেলেছে। যেমন দেখো সেকেন্ড জেনারেশনের আছে ওরালি আছে সেফ্রোক্সামেক্সিডিল, সেফাক্লর, সেফপ্রোজিল, তারপর হচ্ছে গিয়ে আরো আছে সেফঅক্সিটিন, সেফমেটাজল, সেফোটিটেন, এগুলো আছে। আর প্যারেন্টাল আছে সেফামেন্ডাল, সেফুরোক্সাইম, সেফোনিসিড, এগুলো সেফঅক্সিটিন, এগুলো হচ্ছে কি তোমার এগুলো হচ্ছে প্যারেন্টাল। ঠিক আছে, ওই নিচে যেটা লেখা স্ট্রাকচারের রিলেটেড গুলা ওই সেফঅক্সিটিনের মতন সেরকম ইয়েটা হচ্ছে সেফপ্রোজিলটা ওরালি দেওয়া যায়। ঠিক আছে, এরা এরা ফার্স্ট জেনারেশন যেখানে কাজ করে সেখানে এরাও কাজ করে। আরেকটু ব্যাপার হচ্ছে অ্যাডিশনাল কি ইনফরমেশন আমরা পাবো এখানে, they are less susceptible than earlier cephalosporin to be hydrolysis by beta lactamase produced by gram negative bacteria. ফার্স্ট জেনারেশন কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করতে পারছিল না, ওরা বিটা ল্যাকটামেজ দ্বারা ইনহিবিশন হয়ে যাচ্ছিল, কিন্তু এই সেকেন্ড জেনারেশনটা আবার অতটা ডিস্ট্রয় হয় না। সো they have more enhanced and extended activity against gram negative enterobacteria, যেমন ইকোলাই ক্লেবশিয়েলা প্রোটিয়াস গুলোকে কিছুটা শুরু করছে কভার করা সেকেন্ড জেনারেশনটা। এদের মাঝে আবার কিছু স্পেশাল অ্যাক্টিভিটি আছে, যেমন এইচ ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে কাজ করতে পারে সেফামেন্ডাল, সেফ্রোক্সাইম, সেফোনিসিড,
সেফাক্লোর এই ড্রাগগুলো এইচ ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে কাজ করে, বাট ব্যাকটেরিয়াস এর উপর কাজ করে না। আবার কিছু আছে ব্যাকটেরিয়াস এর উপর কাজ করে কিন্তু এইচ ইনফ্লুয়েঞ্জার কাজ করে না, যেমন সেফক্সিটিন, তারপর হচ্ছে গিয়ে সেফমেটাজল, সাফোটিট্যান। এই তিনটা নাম মনে রাখবা। ব্যাকটেরিয়াস ফ্রাজিলিসের এগেইনস্টে কাজ করে কিন্তু এরা এইচ ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে কাজ করে না। এদের কেউই এখনো সিউডোমোনাসকে কভার করতে পারে নাই। তাহলে সেকেন্ড জেনারেশন পর্যন্ত কিন্তু তুমি সিউডোমোনাস ইনফেকশন হলে দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? তো কথায় কথায় ওই যে আমরা সেফুরোক্সাম দিয়ে ফেলাই, সেফ 3 হ্যান এই যে সিউডোমোনাস ইনফেকশন কিন্তু সার্জিক্যাল ইনফেকশন গুলোতে বা সিউডোমোনাস দিয়ে কিন্তু অনেক ইনফেকশন গুলো হয়। তো ওদের ক্ষেত্রে এই ড্রাগটা দিলে ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন দিয়ে কোনোই লাভ পাবা না, কারণ এই যে লেখাই আছে নান ইজ অ্যাক্টিভ এগেইনস্ট এন্টেরোকক্কাই অর সিউডোমোনাস আরেটিনোসা, ঠিক আছে? সেফাক্লোর যেটা বলছি আমরা এইচ ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে ভালো কাজ করে, কিন্তু তারপরে আমরা এটা অ্যাভয়েড করি, কারণ বিশেষ করে চিলড্রেনদের ক্ষেত্রে প্রোট্রাক্টেড স্কিন রিঅ্যাকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। কাইনেটিক ইনফরমেশন আর বেশি কিছু তেমন নাই, শুধুমাত্র হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট হলে ডোজ রিডাকশন দরকার হবে, কারণ রেনালি এক্সক্রিশন হয় এই জন্য। তাহলে সেকেন্ড জেনারেশন গুলো যেহেতু বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং এইচ ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে কাজ করতে পারে, তাহলে একটু এক্সটেন্ডেড স্পেকট্রাম হয়েছে, সো এই ধরনের ইনফেকশন গুলোতে ইউজ করতে পারবো। সাইনাসাইটিস, ওটাইটিস, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয় তাহলে ব্যবহার করতে পারবো। অ্যানারোবস এর এগেইনস্টে মোস্ট বিকজ এই যেমন ব্যাকটেরিয়াস ফ্রাজিলিস, এদের ক্ষেত্রে দেখলাম যে কয়েকজন কাজ করে, সেফক্সিটিন, সেফোটিট্যান, সেফমেটাজল, এদেরকে শুধু দিতে পারবো। ব্যাকটেরিয়াস দিয়ে যদি পেরিওডোনাইটিস হয় তাহলে সেফুরোক্সামটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে ভালো কাজ করে, because it is active against beta lactamase producing H influenzae or Klebsiella pneumoniae, এবং পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাই দ্বারাও যদি ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে সেফুরোক্সামটা ভালো কাজ করে, যদিও ব্লাড ব্রেন ক্রস করে না। ইট ইজ লেস ইফেক্টিভ এগেইনস্ট ট্রিটমেন্ট অফ মেনিনজাইটিস। থার্ড জেনারেশন, তাহলে আমি আগে জেনারেশনের প্রথমটা পাইলাম শুধু গ্রাম পজিটিভ কভারেজ, কোনো সিউডোমোনাস কভারেজ নাই, গ্রাম নেগেটিভ কভারেজ কম। সেকেন্ড জেনারেশন থেকে একটু গ্রাম নেগেটিভ কভারেজ শুরু হলো, গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি পারসিস্ট করলো, দুইজনের কেউই সিউডোমোনাসকে কভার করতে পারে নাই, দুইজনের কেউই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে নাই। এটুকুন পর্যন্ত ইনফরমেশন মনে রাখবা ফার্স্ট এবং সেকেন্ড থেকে। থার্ড জেনারেশনের ক্ষেত্রে ওরাল হচ্ছে সেফিক্সিম, সেফডিনিল, সেফটিবিউটান, সেফপ্রোক্সেটিল, অনেক নাম তোমরা প্রেসক্রিপশন লিখবা, দেখা যাবে। প্যারেন্টাল হচ্ছে সেফোপারাজন, সেফোটেক্সাইম, সেফটাজিডিম, সেফট্রিয়েক্সন, বহুল পরিচিত, বহুল পরিচিত নামগুলো লিখলেও হবে আমার মনে হয়, ঠিক আছে? These drugs have expanded gram negative coverage. যেহেতু আমি এতক্ষণ দেখতেছিলাম যে ফার্স্ট জেনারেশন কোনোই কাজ দেখাচ্ছিল না, সেকেন্ড জেনারেশন অল্প কাজ দেখাচ্ছিল, সো আমাকে কিন্তু গ্রাম নেগেটিভ কভারেজটাও বাড়াতে হবে, যার জন্য ওদের স্ট্রাকচারে কিছু পরিবর্তন করা হলো এবং আলটিমেটলি এদেরকে গ্রাম নেগেটিভ কভারেজ, এক্সপ্যান্ডেড গ্রাম নেগেটিভ কভারেজের আন্ডারে নিয়ে আসা হলো, এবং কেউ কেউ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করা শুরু করলো। সাইটোব্যাক্টার, সেরাশিয়ার এগেইনস্টে কিছু কিছু অ্যাক্টিভিটি দেখা শুরু করলো, এবং বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং এইচ ইনফ্লুয়েঞ্জাe, নাইসেরিয়া, এদের এগেইনস্টে কাজ শুরু করে দিল। সেফটাজিডিম এবং সেফোপেরাজন, এই দুইটা ড্রাগ শুধুমাত্র সিউডোমোনাসকে কভার করা মাত্র শুরু করলো। তাহলে দেখো তুমি যখন, আচ্ছা অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিনের নাম মনে আছে? মনে আছে? অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন, হ্যালো হ্যালো, জি ম্যাম। সিউডোমোনাল পেনিসিলিনের কথা মনে আছে? না ম্যাম। নাম নাম অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন কি রে? অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন নাই? কেউ আরো মনে নাই? দেখে দেখেও মনে নাই? টিকারসিলিন, পাইপেরাসিলিন, অ্যাজলোসিলিন, ম্যাজলোসিলিন, এগুলো বলছিলাম না অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন? জি ম্যাম। জি ম্যাম। এখন এই সেফালোস্পিরিডের মধ্যে কারা তাহলে পাইলাম? থার্ড জেনারেশন থেকে পাইলাম, সবাই না, তাও আবার সেফটাজিডিম এবং সেফোপারাজন, হ্যাঁ, এদের এগেইনস্টে এরা সিউডোমোনাসকে কভার করা শুরু করলো, ঠিক আছে?
Second generation বলতে third generation are hydrolyzable by constitutively produced AMPC beta lactamase. AMPC variety beta lactamase এগুলো নিশ্চয় মাইক্রোবায়োলজিতে ভালো জানবা এরা কিন্তু আবার third generation কে destroy করে ফেলে। So they are not reliably active against enterobacter species কারণ enterobacteria species গুলো এইগুলো তৈরি করে এনজাইমটা তৈরি করে নষ্ট করে ফেলে। Serratia providentia Citrobacter also produce a chromosomal encoded cephalosporinase মানে ক্রোমোজোমালি দেখা যাবে একটা এমন এনজাইম তৈরি করবে যে cephalosporinকে ধ্বংস করে দিবে when constitutively expressed can confer resistance to third generation cephalosporin সবসময় যদি তৈরি হয় এরকম এক্সপোজার হয় তাহলে কিন্তু এনজাইমেটিক ড্যামেজটা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেফাজিডিম এবং সেফোপারাজন সিউডোমোনাস অ্যারোজিনোসের এগেইনস্ট কাজ করে সেলেক্টর সেফট্রিয়াক্সন এবং মার্ক সেলেক্টর এগুলো হচ্ছে তোমার দুটো করে নাম তারপরে আসো নিউমোককাইকে যেহেতু কভার করে না এখনো এবং স্ট্রেপ্টোককাস এগেইনস্টও কিছু পুয়ার অ্যাক্টিভিটিদের এই সেফিক্সিম সেফডিনির সেফটিবিউটান মানে হচ্ছে গিয়া যত বেশি জেনারেশন যাবে তত গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি বাড়বে আর গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি কমতে থাকবে ঠিক আছে গ্রাম নেগেটিভ রডস এর এগেইনস্টও ইফেক্টিভ ইকোলাই ক্ল্যাপশিয়ালা প্রোটিয়া সেলুলার এগেইনস্টে এটা ইফেক্টিভ থাকবে ঠিক আছে but they are inferior to first generation cephalosporin in regard to their activity against gram positive মানে gram positive গুলোই কিন্তু সরি ফার্স্ট জেনারেশন গুলোই কিন্তু gram positive against অ্যাক্টিভিটি ভালো দেখাবে এগুলো যত জেনারেশন বাড়তেছে তত তারা গ্রাম নেগেটিভ কভারেজ বাড়ানোর জন্য চেষ্টা করতেছে ঠিক আছে কথাটা বুঝানো গেছে Yes, ma'am. আচ্ছা ফার্মাকোকাইনেটিক ইনফরমেশনে এই থার্ড জেনারেশন থেকে একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে আমি সেটা যাচ্ছি ডোজ দরকার নেই এই ইনফরমেশনটা এই স্লাইডটা খেয়াল রাখো যে এক্সক্রিশন অফ সেফোপেরাজন হচ্ছে 75% আর সেফট্রিয়াক্সন 40% মেইনলি থ্রু দ্য বিলিয়ারি ট্র্যাক্ট তাহলে যেটার এক্সক্রিশন বিলিয়ারি ট্র্যাক্ট দিয়ে রেনাল ইম্পেয়ারমেন্ট হলে কোনো অসুবিধা নেই এরা তাহলে স্কিনাম সেফোপেরাজন এবং সেফট্রিয়াক্সন এদের এক্সক্রিশন কি দিয়ে বিলিয়ারি এক্সক্রিশন দিয়ে তাহলে লিভার ফাংশন ঠিক থাকতে হবে কিডনি ফাংশন নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নাই যেহেতু এদের এক্সক্রিশনটা biliary others are excreted by the kidney and therefore require dose adjustment in renal insufficiency বুঝা গেছে কথাটা কি বলতে চাইলাম আচ্ছা প্রথম জেনারেশন তো আমরা সিরিয়াস ইনফেকশন দিতে পারছিলাম না কিন্তু থার্ড জেনারেশন ক্যান বি ইউজড টু ট্রিট ওয়াইড ভ্যারাইটি অফ সিরিয়াস ইনফেকশন কজড বাই অর্গানিজম দ্যাট আর রেজিস্ট্যান্ট টু মোস্ট আদার অর্গানিজম কারণ এখানে এদের নিজস্ব ক্ষমতাগুলো যেগুলো যে অর্গানিজমকে ড্যামেজ করার নিজেকে বাঁচায় রাখার আলটিমেটলি সেই ক্ষমতাগুলো থার্ড জেনারেশনের বেটার than the first and second generation. Third generation should be avoided in treatment of Enterobacter কারণ হচ্ছে রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা থাকতে পারে এন্টারোব্যাকটেরিয়া এগেইনস্ট অন্য অর্গানিজম গুলো যতক্ষণ পর্যন্ত অন্য ড্রাগ গুলো কার্যকরী থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি থার্ড জেনারেশন সেফলোস্পিরিনকে রিজার্ভে রাখবা ঠিক আছে সেফট্রিয়াক্সন এবং সেফোট্যাক্সাম এরা হচ্ছে মেনিঞ্জাইটিস ট্রিটমেন্টের জন্য উপযুক্ত এবং নিউমোকক্কাই মেনিঙ্গোকক্কাই এইচ ইনফ্লুয়েঞ্জি দ্বারা যদি ইনফেকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে এই দুটো ড্রাগ কাজ করতে পারবে কারণ স্লাইটলি দে ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার সেফট্রিয়াক্সন এবং সেফোট্যাক্সাম আর মোস্টলি অ্যাক্টিভ সেফলোস্পিরিন এগেইনস্ট পেনিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্রেনস অফ নিউমোকক্কাই এবং এই যেহেতু পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাইয়ের এগেইনস্ট এরা কাজ করে সো এম্পিরিক্যাল থেরাপি অফ সিরিয়াস ইনফেকশনের ক্ষেত্রে সেফট্রিয়াক্সন এবং সেফোট্যাক্সামটা আমি ব্যবহার করতে পারি other indication হচ্ছে empirical therapy of infection for which cephalosporin is least toxic available যেমন abdominoperineal sepsis এই ক্ষেত্রে সবচেয়ে কম টক্সিক ড্রাগ হচ্ছে এটা হচ্ছে নিউট্রোপেনিক ফেব্রাইল ইমিউনোকম্প্রোমাইজড থার্ড cephalosporin often used in countryতে RTI UTI এগুলোতেও ব্যবহার করা হবে ফিফথ জেনারেশন দুটো নাম সেফিপিম সেফপিরন
এরা হচ্ছে ফোর্থ জেনারেশন। এবং যে এনজাইম যেটা বলছিলাম এন্টারব্যাক্টার তৈরি করে, সেই এনজাইম দ্বারা এরা আবার রেজিস্ট্যান্ট, এরা ভেঙে যায় না। মাস্ট বি অ্যাডমিনিস্টার্ড প্যারেন্টারাল, যে আমি বলেছিলাম ফোর্থ এবং ফিফথ জেনারেশন সবাই হচ্ছে প্যারেন্টারাল। ড্রাগস হ্যাভ এক্সটেন্ডেড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি কম্পেয়ার্ড টু থার্ড জেনারেশন and have increased stability against beta-lactamase, তার মানে নিজেকে রক্ষা করে রাখতে পারতেছে, ফলে অনেক অর্গানিজম কভারেজ দিতে পারছে। They are considered to be particularly useful in infection caused by aerobic gram negative organism, এবং যারা থার্ড জেনারেশন দিয়ে কাজ হয় নাই তাদের ক্ষেত্রে ফোর্থ জেনারেশনটা ভালো কাজ করবে। Cefepime is highly active against Haemophilus and Neisseria. এছাড়া সিউডোমোনাস এন্টারোব্যাকটেরিয়াসি এগেইনস্টও ভালো কাজ করে, স্টেফিলোকোকাস অরিয়াস এবং নিউমোনিয়া এগেইনস্টও কাজ করে। এবং এইটা এখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে ব্লাড ব্রেন ক্রস করতে পারার ঘটনাটা। ইট ইজ ক্লিয়ার্ড বাই কিডনি, হাফ লাইফ 2 আওয়ার্স, pharmacokinetic property very similar to that of ceftazidime, মানে এটা কাছাকাছি আছে, ওরকম ডিটেইলস ইনফরমেশন খুব দরকার নেই। কিডনি এক্সক্রিশন এটা মনে রাখবা, তার মানে রেনাল এলিমিনেশন হওয়াটা ঝামেলায় পড়তে পারে যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, এই জন্য তথ্যটা দেওয়া আছে। ফিফথ জেনারেশন যেটা লাস্ট এখন পর্যন্ত শেষ, সেটা হচ্ছে সেফটারোলিন, সেফোবিপ্রল, সেফটোলোজান, ঠিক আছে। এগুলো মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফিলোকোকাস অরিয়াস বলছিলাম না, ওইটার এগেইনস্টে কাজ করে, এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে তো কভার করি, কারণ মাঝখানে হারাই গেছিল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ইউজটা, এই জন্য। আর হচ্ছে ইউজ করবা ফিফথ জেনারেশন গুলো মূলত অ্যাকিউট ব্যাকটেরিয়াল স্কিন এন্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন, তবে এগুলোকে প্রিজার্ভ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আগেই ইনফেকশন হলে ফিফথ জেনারেশন দিয়ে শুরু করবে না, ফার্স্ট জেনারেশন কাজ করে কিনা, অর্গানিজম মিলছে কিনা, এগুলো দেখে নিয়ে তারপরে তুমি কাজ করবে, ঠিক আছে, ইউজ করবা। বুঝে গেছে? বুঝতে পারছো তোমরা? Yes, ma'am. রেজিস্ট্যান্সটা কার কার এগেইনস্ট ইফেক্টিভ না, এটা দেখলে ভালো হবে। নিডস এটা আচ্ছা, ওই যে রেনাল ইম্পেয়ারমেন্ট হলে এটাও দেওয়া যাবে না, কারণ এটা রেনাল এলিমিনেশন, ঠিক আছে। রেজিস্ট্যান্স কিভাবে হয়? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটেজ তৈরি করে, সেগুলো দিয়ে যেহেতু ডিস্ট্রয় হয়, তাই এটা ব্যবহার করব না। হ্যালো হ্যালো জি ম্যাম। হ্যালো, জি ম্যাম। আছো? হ্যালো। জি ম্যাম, আছি আচ্ছা, ম্যাম। চলে গেছিল না? না ম্যাম। অ্যাডভার্স ইফেক্ট, আচ্ছা অ্যাডভার্স ইফেক্ট দেখো কি হতে পারে। ক্রসলি সেফালোস্পোরিন গুলোর সব যদি হয়, অ্যালার্জি হতে পারে। হতে পারে বলতে সেফালোস্পোরিন আর সেন্সিটাইজিং elicit a variety of hypersensitivity reaction that are identical to those of penicillin. পেনিসিলিন দিলে যে হাইপারসেনসিটিভিটি হয়ে যা হয়, সেফালোস্পোরিন দিলেও সেই একই জিনিস হতে পারে। However, the chemical nucleus of cephalosporin is sufficiently different from that of penicillin. So, the এর ফলে কি হবে, পেনিসিলিন অ্যালার্জি যদি কারো থাকে, তাদেরকে যদি সেফালোস্পোরিন দিতে পারবা নাকি পারবা না, চেক করে দেখতেছো মনে করো, হ্যাঁ, হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, পেনিসিলিন দিলা হয়ে গেল, তাহলে এখন এই গ্রুপের সেফালোস্পোরিনকে আমি দিব কি দিব না? ম্যাম দিব। দিব, কারণ আমি জানি যে তাদের মেকানিজমটা টার্গেটে একটু পার্থক্য আছে। হ্যাঁ, তো এই যে পেনিসিলিনে দিলে অ্যালার্জি হলে যদি সেফালোস্পোরিনের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা ছিল, সেটাকে বলছে ক্রস অ্যালার্জি। ক্রস অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা কমায় ফেলতে পারি যদি আমরা দেখি যে এই যেহেতু দেখলাম যে টার্গেটটা আলাদা, প্রথম কথা, তো এই জন্য তুমি এটা দিতে পারবে প্রথম কথা, ঠিক আছে। সেফালোস্পোরিনটা টার্গেটের কথাটা মূলত মনে রাখবা, কেমিক্যাল নিউক্লিয়াস স্ট্রাকচার ডিফারেন্ট, তাই না, আমরা তো শুরুতেই বলেছি। এই জন্য আর ফ্রিকোয়েন্সি অফ ক্রস অ্যালার্জেনিসিটি, যেটা ক্রস অ্যালার্জেনিসিটি কথার অর্থই হচ্ছে পেনিসিলিন দিলে যদি অ্যালার্জি হয়, সেফালোস্পোরিন দিলেও অ্যালার্জি হওয়ার সম্ভাবনা। এটা আসলে বিটা অ্যান্টিবায়োটিক হওয়ার জন্য স্ট্রাকচারাল সিমিলারিটি থাকার জন্য এটা চিন্তা করা হয়। তবে এটা খুবই আনসার্টেন। ইট ইজ প্রবাবল অ্যারাউন্ড 5 to 10%, মানে পেনিসিলিন দিলে অ্যালার্জি হলে সেফালোস্পোরিন দিয়েও যে অ্যালার্জি হবেই, এই সম্ভাবনাটা অনলি 5 to 10%. However, the patients with history of anaphylactic
অ্যান্টিসেপটিক অ্যানাফিলাক্সিস টু পেনিসিলিন শুড নট রিসিভ সেফালোস্পোরিন। কেন? কারণ আমি জানি না যে এই ড্রাগ আবারও হইতে পারে কি পারে। একটা পেশেন্টে যদি পেনিসিলিন দিয়ে অ্যানাফিলাক্সিস হয় তাহলে সেফালোস্পোরিন তাকে না দেওয়াটাই ভালো। ক্রস অ্যালার্জি সম্ভাবনাটা থেকে যায়, একদম যে উজ্জ্ব করছি বা বাদ দিচ্ছি তা কিন্তু আমরা করতে পারছি না, ঠিক না? আমি কি এইমাত্র বলতে পারলাম যে যাদের পেনিসিলিন দিয়ে অ্যালার্জি হচ্ছে তাদের সেফালোস্পোরিন দিয়ে অ্যালার্জি হবে না? আমি ডিক্লারেশন কি এরকম দিতে পারলাম? না ম্যাম। তাহলে যদিও আমি বলছি যে এটা সেফার দ্যান দ্য পেনিসিলিন, তারপরেও যেহেতু সম্ভাবনা থাকে, তাহলে যার আগে কোনো অ্যালার্জি ছিল না, ক্রস অ্যালার্জি, তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা হচ্ছে 5 to 10%। আর ইনসিডেন্স অফ অ্যালার্জিক রিঅ্যাকশন টু সেফালোস্পোরিন ইজ 1 to 2% ইন উইদাউট এ হিস্ট্রি অফ অ্যালার্জি। আমি মনে হয় একটু উল্টা ইনফরমেশন দিলাম না? যাদের অ্যালার্জি ছিল তাদের হওয়ার সম্ভাবনা ঠিকই তো আছে। যাদের অ্যালার্জি আগে হয়েছিল পেনিসিলিন দিয়ে তাদের হওয়ার সম্ভাবনা সেফালোস্পোরিন দিয়ে 5 to 10%। আর যাদের আগে পেনিসিলিন দিয়ে অ্যালার্জি হয় নাই তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা আরো কম, 1 থেকে 2%। ঠিক আছে কথাটা? জি ম্যাম। জি ম্যাম। আর কি টক্সিসিটি হতে পারে? হাইপারসেনসিটিভিটি ছাড়া লোকাল ইরিটেশন হতে পারে আইভি ইনজেকশন দিলে বা আইএম ইনজেকশন দিলে। এটা একটা রেনাল টক্সিসিটি, এরা নিজেরাও করতে পারে, যেমন ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ইভেন টিবিউলার নেক্রোসিস। তারপর হচ্ছে এই সম্ভাবনাগুলো টক্সিসিটি, ডাইরেক্ট অর্গান টক্সিসিটি হতে পারে। আর একটা জিনিস যেটা আমরা ভাইভাতে জিজ্ঞেস করি সেটা খেয়াল করো, সেফালোস্পোরিন দ্যাট কন্টেইন এমটিটি গ্রুপ। এমটিটি কথার অর্থ কি জিজ্ঞেস করবো, মিথাইল থায়ো টেট্রাজল, এই কথাটা বলবা। তাহলে এমটিটি গ্রুপ আছে যাদের, কাদের আছে? সেফামেন্ডল, সেফমেটাজল, সেফোটিটেন, সেফোপেরাজন, এই 4টা নাম তুমি খেয়াল রাখবে এবং পড়বা যে এরা কি করে। এদের ক্ষেত্রে হচ্ছে যে হাইপোপ্রোথেমিনিমিয়া করার সম্ভাবনা আছে, তাহলে আলটিমেটলি ব্লিডিং ডিসঅর্ডার হবে, তাই না? কারণ অ্যান্টি ভিটামিন কে ইফেক্ট পাবো, তাহলে আলটিমেটলি আমাকে প্রতিদিন ভিটামিন কে সাপ্লিমেন্টেশন 10 মিলিগ্রাম টুয়াইস উইকলি টু প্রিভেন্ট দিস করে রাখতে হবে। ঠিক আছে? হাইপোপ্রোথেমিনিমিয়া যেন না হয়, ব্লিডিং ডিসঅর্ডার যেন না হয়। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ডাইসালফাইড রিঅ্যাকশন। এটাও সেই ওই এমটিটি গ্রুপ যাদের আছে তাদের ক্ষেত্রে হয়, তোমার বা আমার হবে না। যারা মদ খেত, অ্যালকোহলিক, তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই ডাইসালফাইড রিঅ্যাকশনটা আমরা দেখতে পাবো। ড্রাগস উইথ মিথাইল থায়োটেট্রাজল রিং, এমটিটি যেটা, এই রিং ক্যান অলসো cause severe disulfide reaction. It happens because this cephalosporins block the second step of alcohol oxidation. Ultimately কি হয়? acetaldehyde accumulation হয়। এই ধরনের সমস্যাগুলো এই স্ট্রাকচারটা যাদের আছে, এমটিটি গ্রুপ যাদের আছে, ঠিক আছে? ডায়রিয়া হতে পারে সেফোপেরাজোন দিয়ে, বিলিয়ারি এক্সক্রিশন হয়। ইউজ কোথায় করবো তাহলে আমরা? গ্রাম নেগেটিভ ইনফেকশন মূলত থার্ড জেনারেশন গুলো আমরা বেশি করে ব্যবহার করবো, কারণ আমরা দেখেছি ফার্স্ট জেনারেশন শুধুমাত্র গ্রাম পজিটিভ, সেকেন্ড জেনারেশন গ্রাম পজিটিভ আর অল্প পরিমাণ গ্রাম নেগেটিভ, আর থার্ড জেনারেশন আর যে আরটিআই সফট টিস্যু ইনফেকশন যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে ইউজ করতে পারবো। সার্জিক্যাল প্রোফাইলেক্সিসে আমরা ইউজ করতে পারবো, গনোরিয়াতে ইউজ করতে পারবো, মেনিনজাইটিসে যেগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে সেগুলো ইউজ করতে পারবো, আর হচ্ছে মিক্সড অ্যারোবিক অ্যানারোবিক ইনফেকশন হলে সেখানে আমরা ইউজ করতে পারবো। টাইফয়েডের অল্টারনেটিভ অ্যাজ সিপ্রোফ্লক্সিন, সেখানেও ইউজ করা যায়। আর থার্ড জেনারেশন গুলো নজোকোমিয়াল ইনফেকশন, যেখানে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন গুলো যেগুলো, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। এইটা আর বলবো না, আদার বিটাল একটা অ্যান্টিবায়োটিক আমি কালকে বলবো। এই পর্যন্ত একটু হজম হয়ে নিক। হজম হওয়ার জন্য তোমাদেরকে কি কি ইনফরমেশন তাহলে মনে রাখতে হবে? এই ক্লাসিফিকেশনটা তাহলে এখন দেখার পরে একবার রিডিং দেওয়ার পরে তোমাদের কি বেশি কঠিন লাগতেছে? না ম্যাম। একবার পড়ার পরে পার্থক্যগুলো কি কি পাইলা তুমি? একদম গ্রসলি কি কি পার্থক্য পাইলা পেনিসিলিনের সাথে সেফালোস্পোরিনের? প্রথম পার্থক্য হচ্ছে নিউক্লিয়াস। জি ম্যাম। নামটা, তারপর হচ্ছে গিয়ে তাদের সোর্সটা, একজন হচ্ছে টার্গেট সাইট, টার্গেট সাইটটা ডিফারেন্ট ডিফারেন্ট আছে, তারপরে
তবে স্পেকট্রাম যেটা যেমন পেনিসিলিন জি গ্রাম পজিটিভ, এখানেও দেখো ফার্স্ট জেনারেশন গ্রাম পজিটিভ, সেকেন্ড জেনারেশন পেনিসিলিন সেগুলো একটু ইয়ে ছিল, কভারেজ বাড়িয়েছিল, এখানেও সেই গ্রাম নেগেটিভ তো সরি পজিটিভ তো মূলত আর অল্প অল্প গ্রাম পজিটিভ, কিন্তু দুইজনের কেউই সিউডোমোনাসকে কভার করতে পারছিল না। থার্ড জেনারেশন থেকে এসে প্লাসেন্টার ইয়ে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারলো এবং সিউডোমোনাসকে কভার করতে পারলো, তখন তারা আলটিমেটলি দেখা গেল যে ইফেক্টিভিটি শো করছে এই আর কি। ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন টোটালি প্যারেন্টাল, সো এটা নিয়ে ওরালি আলাদা মনে রাখার কিছু নাই, এবং এদের অর্গানিজম গুলো মূলত নেগেটিভ কভারেজ বেশি এবং নেগেটিভ কভারেজ বাড়ানো এবং পজিটিভের চেয়ে ফার্স্ট জেনারেশন যেরকম কাজ করে এদের চেয়ে ওইসব ক্ষেত্রে আবার এদের এই ভূমিকাটা কম, কারণ তাদের গ্রাম পজিটিভ কভারেজটা কমায় না হইতেছে, কারণ বাচ্চাটা সরি সরি বাচ্চা চলে গেছে। যারা মানে ফিফথ জেনারেশন এবং ফোর্থ জেনারেশন গুলো, আচ্ছা এখন একটা প্রশ্ন করি তোমাদেরকে, যে ফার্স্ট জেনারেশন পড়লাম, তোমাকে যদি আমি এখন সিলেকশন অফ অ্যান্টিবায়োটিক এর জন্য চয়েস করতে বলি, তোমরা কোনটাকে ইউজ করবা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ না ফিফথ? কিসের উপর নির্ভর করে চয়েস করবা বলতে পারো তোমরা এই কোশ্চেনের উত্তরটা? আমরা তো এতগুলো নাম পড়লাম। হ্যালো, কভারেজের উপর। কভারেজের উপর একটু বুঝায় বলো, তাহলে তো একটু সুন্দর। কভারেজের উপর বলতে মনে করো তুমি জানলা যে গ্রাম পজিটিভ আছে গ্রাম নেগেটিভ আছে, তো সেক্ষেত্রে কি করবা? ম্যাডাম গ্রাম পজিটিভ হলে ফার্স্ট জেনারেশনের শুধু যদি গ্রাম পজিটিভ হয়, শুধু যদি হয়, তাই না? জি ম্যাডাম। শুধু যদি হ্যাঁ, আর যদি দেখা গেল যে না এখানে মিক্সড ইনফেকশনের সম্ভাবনা, তখন কোনগুলো চয়েস করবা? ম্যাডাম তখন সেখানে থার্ড ফোর্থ ফিফথ জেনারেশনের দিকের গুলো চয়েস করব। থার্ড বা ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন এইভাবে আস্তে আস্তে যাবা। আর হচ্ছে গিয়ে প্যারেন্টাল তো ফোর্থ এন্ড ফিফথ গুলো ওরাল আসেনি এখনো, আর ফার্স্ট সেকেন্ড থার্ড গুলোতে ওরাল জেনারেশন আছে। তার মাঝে আবার কেউ সিডোমোনাসকে কভার করা শুরু করছে কোন জেনারেশন থেকে? থার্ড জেনারেশন থেকে। থার্ড জেনারেশন। তারপরে এইচ ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে কেউ কাজ করে, আবার ব্যাকটেরিয়াস এগেইনস্টে কেউ কাজ করে, এরকম নামগুলো একটু খেয়াল রাখবা। আর ব্যাকটেরিয়াস এগেইনস্টে কাজ করলে প্রোটেক্ট স্কিন রিঅ্যাকশন থাকার জন্য কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় না, এভাবে একটু খেয়াল রাখবা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে পেনিসিলিন আর এগুলো সম্পর্কে? আর কোনো কোশ্চেন আছে? আমরা কালকে বাকি ক্লাসে ওই আদার বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলো এবং বিটা ল্যাকটামেজ ইনহিবিটর গুলো পড়ায় ফেলবো, ঠিক আছে? জি ম্যাম। সোমবার একটা আছে তো দিন। বলো তাহলে, কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন ইয়েটা আমরা কোশ্চেন এখান থেকে সেফালোস্পোরিন থেকে করি হচ্ছে গিয়া জেনারেশন অনুযায়ী ভাগ করা কিভাবে করছো স্পেকট্রাম, এটা জিজ্ঞেস করি। তারপরে জিজ্ঞেস করি হচ্ছে কোনগুলা বিলিয়ারি এক্সক্রিশন, কোনগুলা হেপাটিক লিভার সরি কিডনি এলিভেশন, এটা জিজ্ঞেস করি। এটা নামগুলো বলে দিয়েছি যেটা, সেটা তোমরা আলাদা করে লিখে লিখে পড়বা এটা। তারপরে জিজ্ঞেস করি সিউডোমোনাসকে কভার করা শুরু করে কারা, এইচ ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে ভালো কাজ করে কারা, তারপরে ব্যাকটেরিয়াসের এগেইনস্টে কাজ করে কারা, এগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, বিটা ল্যাকটামেজ প্রোডিউস করে কোন কোন অর্গানিজম? আগের সেফল ইয়েতে বলছিলাম না, আগের ক্লাসে বলছিলাম যে বিটা ল্যাকটামেজ তৈরি করে স্নেফ, মনে রাখতে বলছিলাম না? স্নেফ, SNEPH, S তে স্ট্যাফিলোকোকাস, N তে নেসেরিয়া, E তে ইকোলাই, P তে সিউডোমোনাস, আর H তে H ইনফ্লুয়েঞ্জা, এরকম বলছিলাম না? এরা বিটা ল্যাকটামেজ তৈরি করে। আর বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট হয়ে গেলে তখন কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকটা দিতে পারবে না। এই জন্য আমরা আগামীকাল ক্লাসে পড়বো যে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, যাতে নাকি এই এনজাইমটা এই অর্গানিজমকে ড্যামেজ করতে না পারে, তখন অর্গানিজম নিজস্ব কাজগুলো বজায় রাখতে পারে, এটা আমরা পড়বো আগামী ক্লাসে। এবং আদার বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক সম্পর্কে ইনফরমেশনও আগের ক্লাসে পড়বো, ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম।
এখন অ্যান্টিবায়োটিকের ইয়েতে অ্যান্টিবায়োটিক বা কেমোথেরাপিউটিক্স এর ক্লাসটা আইটেমটা তোমাদের সামনে আছে, হাতের সামনে আইটেম কার্ডটা কেমোথেরাপি যেটা আচ্ছা, সাথে হাতের কাছে আইটেম কার্ড নিয়ে বসো নিতে না। ইন্ট্রোডাকশন তো আমরা 3-4টা ক্লাস নিয়ে পড়াইছি, ড্রাগ রেজিস্ট্যান্সও বলছি, বিটা ল্যাকটামটা শুরু করছি, আগামীকালকে শেষ হয়ে যাবে। তাহলে তোমরা এই 1 2 3 আইটেম 1 2 3 এই 3টা আইটেম ইয়ে করবা, পড়ে ফেলবা, যাতে নাকি আমি একটু পড়া ধরলে উত্তরগুলো দিতে পারো। ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারে ড্রাগ রেজিস্ট্যান্স, পেনিসিলিন, সেফালোস্পিরিন, আদার ল্যাকটাম, এই কয়েকটা জিনিস মনে থাকবে। জি ম্যাম। নেক্সট সোমবারের ক্লাসে আমরা একটু পড়া দুই পক্ষ একটু মিউচুয়ালি পড়া আদান প্রদান করবো আর কি। সোমবার হচ্ছে গিয়ে 1 তারিখ, তাই না? 1 তারিখ না? নেক্সট সোমবার 1 তারিখ না? নভেম্বর 1 তারিখ। জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। তাহলে 1 তারিখে আমরা ইন্ট্রোডাকশন, ড্রাগ রেজিস্ট্যান্স, পেনিসিলিন, সেফালোস্পিরিন এবং আদার বিটা ল্যাকটাম, এই 3টা আইটেম পড়ে ফেলবো, যাতে নাকি ম্যাডাম পড়া ধরলে একটু পড়াটা পারি। হ্যাঁ জি ম্যাম, ঠিক আছে। জি ম্যাম। এবং এই সাথে সাথে ওই তোমাদের একটা বই আছে না, রিটেন কোশ্চেন গাইড বই, রিটেন কোশ্চেন গাইড বই আছে, রিটেন কোশ্চেন গাইডে লেখা থাকে তো অনেক, দেখলাম তো সবাই পড়তেছে, প্রিপারেশন নাই, তোমরা কিনো নাই এখনো? জি ম্যাম, কিনছি। কিনছো, তাহলে ওই কেমোথেরাপিউটিক্স চ্যাপ্টারটা খুলে পেনিসিলিন, সেফালোস্পোরিন, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, ইন্ট্রোডাকশন, ড্রাগ রেজিস্ট্যান্স, এই সম্পর্কে যত কোশ্চেন আসছে একটা খাতায় লিখে ফেলবা, যাতে নাকি এগুলোর উত্তরগুলো তোমরা রেডি করে ফেলতে পারো। ওকে? ইয়েস ম্যাম। এবং যদি কোনো কোয়েরি থাকে যে হ্যাঁ এইটা উত্তরটা কি হতে পারে, এই পর্যন্ত যে পড়ানো হলো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে, তারপর রেজিস্ট্যান্স চ্যাপ্টারে, বা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক হিসেবে যেই কটা নাম আমরা জানলাম, তাদের নিয়ে এমন কোনো কোশ্চেন খুঁজে বের করতে পারলে আমাদেরকে জানাবা যে আমরা এই কোশ্চেনটার উত্তর খুঁজে পাচ্ছি না, এটা কি হবে উত্তর, সেটাও আমাকে জিজ্ঞেস করবা সোমবার দিন, ঠিক আছে? আমি যদি না জানি আমি সেটা বৃহস্পতিবার দিন জানাবো। ঠিক জি আছে? ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, তাহলে বিটা ল্যাকটাম, পেনিসিলিন, সেফালোস্পিরিন, এগুলো শেষ করার পরে আমরা প্রোটিন সিনথেসিসে ঢুকবো। প্রোটিন সিনথেসিসে ঢোকার সময় আমরা প্রথমে আবার একটা ভিডিও দেখে নিব, হ্যাঁ, মুভি দেখে নিব, মুভি দেখে প্রোটিন সিনথেসিসে জগৎ জয়েন করবো। হ্যাঁ ঠিক আছে। ওটার জন্য আমরা কিভাবে 30S 50S এই ধরনের কিছু, কোনটা কোন এস সব আলাদা করা, এবং প্রোটিন সিনথেসিস স্টেপস গুলো মনে রাখা, এবং টার্গেট গুলো কোথায় আছে, কোন টার্গেট সেভাবে দেখাবো, প্লাস তাদের রেজিস্ট্যান্স কিভাবে হয় সেভাবেও দেখাবো। হ্যাঁ ধীরে ধীরে প্রতিটা অ্যান্টিবায়োটিক ক্লাস খুবই জরুরি, খুবই সুন্দর করে পড়ার চেষ্টা করবা। আমরা হয়তো কিছু ইনফরমেশন দিতে পারি, সম্পূর্ণ ইনফরমেশন দিতে পারছি না, কিন্তু তোমার টেক্সট বুকটা হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে বসে আছে। তুমি তোমার টেক্সট বই ইউজ করো, সুন্দর করে নোটস করো, তোমার পছন্দ অনুযায়ী নোটস করো, যাতে নাকি তুমি পড়তেও পারো এবং পরীক্ষার সময় রিভিশন দিতে পারো। এই দুইটা উপকারের জন্য তুমি লেখার কাজটা রেডি করবা, গুছাই নিবা আর কি নিজেদেরকে, ঠিক আছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ম্যাডাম কি কি বলছি বলো তো? ম্যাম, ম্যাম 1 তারিখ পড়ে আসতে বলছেন, আইটেম 1 2 3 অ্যান্টিবায়োটিকের, আর রিটেন কোশ্চেন গুলো লিখে রাখতে বলছেন, কোনো কোশ্চেন থাকলে, না জানা থাকলে এগুলো জিজ্ঞেস করতে বলছেন। জি ম্যাম। সেটা কোনো কোশ্চেন না জানা থাকলে যেটার উত্তরটা কি হবে বলে আমার মনে হচ্ছে বুঝতে পারছি না, আমাকে বলে, এরকম এভাবে বলবো। প্রত্যেকের কথা কানে, প্রত্যেকের কানে গেছে কথাটা, নাকি শুধু ক্লাস মনিটরের কানে গেল? জি ম্যাম। ইয়েস ম্যাম। আর কেউ নাই? শুনশান নীরবতা। উফ আল্লাহ, আর কতদিন তোদের চেহারা না দেখে ক্লাস নেব? হ্যাঁ ম্যাম শুনছি আমরাও।
তোমরা শুনছো, আমি তো তোমাদের না দেখলাম না শুনলাম, কি হইল বলো তো? ম্যাম আমরাও চলে আসতে চাই। আমরাও চাই তোমরা চলে আসো। কবে খুলে দিবে এটা তোমরা কোনো ইনফরমেশন পেয়েছো কি? না ম্যাম। ও, কি করোনার প্রকোপের কি খবর? করোনার বাড়ছে আবার? পূজার পরে খুলে দেওয়ার কথা ছিল, সেটাও কিছু বুঝতেছি না, কি একটা অবস্থা বলো তো। খুলে না দিলে এরকম সামনাসামনি না আসলে আর ভালো লাগতেছে না আসলে। এত জরুরি জরুরি ক্লাসগুলো হচ্ছে, অ্যাসেসমেন্ট নেওয়া দরকার, টার্ম নেওয়া দরকার, কিছুই হচ্ছে না, সব বসে আছে। ম্যাম আমাদের প্রফ কখন হতে পারে? কি রে প্রফ? প্রফ আমরা মে ধরে রাখবো, ঠিক আছে? তোমাদের টাইম তো মেতে, ঠিক না? মে 2022 তো তোমাদের টার্গেট টেন্টেটিভ ডেট, ঠিক কি না? হ্যালো, জি ম্যাম। মেতে তো তোমার ডেট, এটাই আশা করো যেন মেতে, তাই না? নাকি ম্যাম নভেম্বর আমাদের কোনটা? কি 2টা টার্ম হবে নাকি সব মিলে একটা টার্ম হবে? এক তো একটা টার্মের সময় তো পার হয়ে যাচ্ছে কি, তাহলে 2টা টার্মের জন্য সময় আছে কিনা আমি এটা আমরা 3 ডিপার্টমেন্ট মিলে বসে দেখি। আমার মনে হয় যদি এত দেরি করতেছে সেই ক্ষেত্রে সম্ভাবনা আছে, আমার মনে হচ্ছে একটাই অল টার্ম হিসেবে নেওয়া সম্ভাবনা আমার মনে হচ্ছে, তো দেরি দেখে। তখন যদি খুলে যেত আমরা ফার্স্ট টার্ম শেষ করার সাথে সাথে তখন আপনাদের তো ফার্স্ট টার্ম নিয়ে দিতে পারতাম। কিন্তু এখন খুললে আমরা সেকেন্ড টার্ম বন্ধ করে ফার্স্ট টার্ম এখন নিব নাকি, এটা একটু সিদ্ধান্তের বিষয় আছে, বুঝছো? তবে আমার মনে হয় যেহেতু সেকেন্ড টার্মের কন্টিনিউয়েশন 3 ডিপার্টমেন্টে করতেছে, তাই না? মাইক্রো প্যাথো ফার্মা 3 ডিপার্টমেন্টে সেকেন্ড টার্ম করা পড়াচ্ছে না? ইয়েস জি ম্যাম। ম্যাম। হুম। তাহলে সেই ক্ষেত্রে এটা বন্ধ না করে একবার এটা শেষ করে 2 টার্ম একসাথে নিলে মনে হয় ভালো হবে, ঠিক কি না? একটা প্রিপারেশন ফর প্রফ হয়ে গেল, আবার তোমার টার্ম পরীক্ষাও হয়ে গেল, দুটোই হলো এক কাজে দুই কাজ, ঠিক না? হ্যালো। জি ম্যাম। ঠিক আছে, ইয়ে দিয়েছি যে ওই লেকচারটা শেয়ার করেছি যে ওটা সাদা কালোই তো দিয়েছি যতটুকু মনে হচ্ছে, তো ওইটাকে ক্লিক করে কি তোমরা ছোট বড় করতে পারো? ইয়েস ম্যাম।